গায়ে হলুদের আগের দিন নিজের হবু বর আর নিজের আপন ছোট বোনকে একত্র ঘনিষ্ঠভাবে এক আবাসিক হোটেলে ঢুকতে দেখে থমকে গেল অর্পণা। আগামীকাল তার গায়ে হলুদ, সে উপলক্ষে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কেনার উদ্দেশ্যে এদিকটা এসেছিল মেয়েটা। কিন্তু এখানে এসে যে সে এমন একটা দৃশ্যের সম্মুখীন হবে কল্পনাও করতে পারেনি। আচ্ছা, সে কি ভুল দেখছে? হয়তো তাই। তার ভালোবাসার আরমান, যার সাথে পুরো 3টা বছর প্রণয়ের সম্পর্কে আবদ্ধ থেকেছে, সে কিনে এইভাবে ঠকাবে তাকে? তাছাড়া সাথে যে মেয়েটা রয়েছে অরিন, সে তার একমাত্র ছোট বোন। নিজের বড় বোনের সাথে এত বড় একটা প্রতারণা নিশ্চয়ই সে করবে না। অর্পণা পলক ঝাপটালো, চোখ খুলে আবারও দেখার চেষ্টা করলো সম্মুখের দিকে। হৃদয়টা কম্পিত হলো মেয়েটার। না, সে ভুল দেখছে না, ঠিকই তো দেখছে। ওই তো তার ছোট বোন অরিন, যার কোমর পেঁচিয়ে ধরে রেখেছে তারই হবু বর আরমান। দুজনে হেসে হেসে কিছু একটা বলছে আর এদিকে যাচ্ছে হোটেলের ভিতরের দিকটায়। সম্মুখের এমন দৃশ্য যেন মাথাটা গড়ে উঠল অর্পণার। এত কিছু দেখেও কেন যেন নিজের চোখকেও বিশ্বাস করে উঠতে পারছে না অর্পণা। মেয়েটা বড্ড ভালোবাসে যে আরমানকে। হতেই পারে কোনো কারণে তাকে নিয়ে অরিন বা আরমান দেখা করতে এসেছে। এভাবে সবটা না জেনে কারো সম্পর্কে নিশ্চয়ই কিছু ভেবে নেওয়াটা ঠিক নয়। অনেক সময় চোখের দেখাও ভুল হয়। অর্পণা পিছু নিল আরমান আর অরিনের, ঢুকলো হোটেলের ভিতরে। এদিক ওদিক চোখ বুলিয়ে খুঁজতে শুরু করলো আরমান অরিন, কিন্তু কোথাও পেল না। এর মধ্যে একজন হোটেল কর্মী এসে অর্পণার পানে তাকালো, নর্ম কণ্ঠে বলল, আপনার জন্য কি করতে পারি ম্যাম? অর্পণা কিছুটা অধৈর্য হলো। হোটেল কর্মী ছেলেটাকে বলল, আরমান মানে এইমাত্র একজন লোক একটা মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলো, উনি কোথায়? অর্পণার কথায় ব্রু কোঁচকালো হোটেল কর্মী। তারপর বলল, কোন লোক ম্যাম? এখানে তো অহরহ অনেকেই আসে। অর্পণা দ্রুত তার কাঁধ ব্যাগটা ঘেঁটে নিজের মোবাইল বের করলো। সেখানে আরমান এবং অরিন দুজনের ছবি দেখিয়ে বলল, এনারা কোথায়? এনারা তো তাদের রুমে গেছে। অর্পণা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, তাদের রুম? জি ম্যাম, ওনারা মাঝে মাঝে এখানে আসেন, দুজন একসাথে সময় কাটায় আবার চলে যায়। এইটুকু বলে থামলো হোটেল কর্মীটি। তারপর আবার বলল, ওনারা স্বামী স্ত্রী বোধ হয়, সেই পরিচয়েই তো থাকে এখানে। স্বামী স্ত্রী? অর্পণার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। হৃদয়টা জ্বলে উঠল দুর্বার গতিতে। যার সাথে কাল বাদে পরশু বিয়ের কথা অর্পণার, আর এখানে এসে কিনা শুনতে হচ্ছে সে একই লোক তার ছোট বোনের স্বামী। তবে তার 3 বছরের সম্পর্ক, ভালোবাসা সবটাই কি মিথ্যে ছিল? সবটা কি অভিনয় ছিল? অজান্তে অর্পণার চোখ দুটো ভরে উঠল নোনা জলে। আরমান তাকে এভাবে ঠকাতে পারল? যদিও আগে অনেকের কাছে শুনেছিল আরমান ছেলেটা ভালো নয়, কিন্তু অর্পণা বিশ্বাস করেনি তাদের কথা। ভালোবাসে তখন যে সে অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু অরিন, সে তো নিজের ছোট বোন, নিজের রক্ত। সে কিভাবে ঠকাল অর্পণাকে? অর্পণার অগোচরে নিজের সবচেয়ে কাছে দুজন মানুষ আজ এত বাজেভাবে তাকে ঠকালো। দহনের আগুনে হৃদয়টা জ্বলে উঠল অর্পণার। সম্মুখে যাওয়ার আর শক্তি পেল না মেয়েটা। শরীর ভেঙে আসছে যেন তার। হৃদয়টা ভারী হয়ে উঠেছে পাথরের ন্যায়। সে বার বহন করতে অসক্ষম হওয়ায় ওই স্থানে বসে পড়ল অর্পণা। হকচকিয়ে উঠল হোটেল কর্মী ছেলেটি। সাথে সাথে সে এগিয়ে এলো অর্পণার কাছে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে ম্যাম? আপনি ঠিক আছেন তো? অর্পণা চোখ তুলে তাকালো হোটেল কর্মীর ছেলেটার দিকে। কোনো ক্রমে বলল, আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ লাগছে, আমাকে একটু রিকশায় তুলে দিবেন? ছেলেটা অর্পণাকে তুলে ধরল, আস্তে ধরে নিয়ে এলো হোটেলের বাইরের দিকে। একটা রিকশা ডেকে তুলে দিল তাতে। খানিক সময় পরে অর্পণা বাড়ি ফিরল। বাড়ির মধ্যে ঢুকতে তার মা ছুটে আসে। কিছুটা জাজালো কণ্ঠে বলে, কাল গায়ে হলুদ, তার মধ্যে কোথায় গিয়েছিলি তুই? এই সময় কই একটু রূপচর্চা করবি, তা না টই টই করে রৌদ্রে ঘুরে বেড়াচ্ছিস। অর্পণা যেন শুনল না মায়ের কথা, জবাবও দিল না কোনো। নীরবে নিঃশব্দে মূর্তির ন্যায় হেঁটে গেল নিজ কক্ষের দিকে। কক্ষে ঢুকে আলতো হাতে দরজাটা আটকে দিল। তারপর এগিয়ে গেল আয়নার দিকে। আয়নায় নিজের প্রতিবিম্বকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। অরিনের থেকে কোন অংশে খারাপ সে, যে কারণে তাকে কঠিনভাবে ঠকে যেতে হলো ভালোবাসার কাছে? না, অরিনের থেকে কোনো অংশে সে খারাপ নয়। অরিনের থেকে গায়ের রং উজ্জ্বল, তার চেহারার কাঠামোও ভালো। শুধুমাত্র অরিন অতি আধুনিক আর চঞ্চল, যা অর্পণার চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীত। সে একটু সেকেলে আর ঠান্ডা দাসের নারী। অর্পণার মনে পড়ল, আগে আরমান প্রায় বলতো, তুমি আর অরিন দুজন আপন বোন দেখে মনেই হয় না। অরিন মেয়েটা কতটা আধুনিক এবং স্মার্ট, আর তুমি বড্ড সেকেলে। কথাটা কখনো কানে নেয়নি অর্পণা। এই ঠান্ডার সেকেলে দাসের জন্যই সে সর্বদা পছন্দনীয় ছিল সকলের কাছে। অথচ সেই সকলের পছন্দের কারণটাই আজ নিজের ভালোবাসার কাছে ঠকিয়ে দিল তাকে। এই মুহূর্তে অর্পণার প্রিন্সেস ডায়নার একটা উক্তি ভীষণভাবে মনে পড়ল। প্রিন্সেস ডায়না একদিন বলেছিল, আমি যাকে ভালোবাসি সে ছাড়া সারা বিশ্ব আমাকে ভালোবেসেছিল।
অর্পণার জীবনটা যেন আজ কোনোভাবেই মিলে গেল প্রিন্সেস ডায়নার সাথে। সে যাকে ভালোবাসলো তার ভালোবাসায় ব্যতীত সকলের ভালোবাসাই অর্জন করতে পেরেছে। কতটা বাজেভাবে ঠকে গেল মেয়েটা। ডুকরে কেঁদে উঠল অর্পণা। হৃদয়ে যেন ব্যথার আগুন জ্বলছে। কেন কেন তার সাথে এমন হলো? নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। মানুষ চিনতে এতটা ভুল করলো সে। নিজের ভিতরের বাঁচার ইচ্ছেটা যেন আর অনুভব করছে না। মরে যেতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, সে মরে যাবে, বাঁচবে না আর। আয়নার সম্মুখে থেকে সরে পাগলের মতো কক্ষ জোরে খুঁজতে শুরু করলো ছুরি, কাঁচি বা ব্লেড কিছু একটা। কিন্তু কিছুই পেল না মেয়েটাই। রাগে ক্ষোভে ফুঁসে উঠল অর্পণা। কাজের সময় কিছুই হাতের কাছে পাওয়া যায় না। এদিক ওদিক দিশেহারা হয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়ল গলার ওড়নাটা। একটানে গলা থেকে ওড়নাটা খুলে নিল অর্পণা। বেঁধে নিল মাথার উপরে ঝুলতে থাকা ফ্যানের সাথে। কিন্তু শেষমেশ আর গলায় আর ফাঁস নিল না মেয়েটা। ভিতর থেকে অর্পণার কোনো এক সত্তা যেন তার সিদ্ধান্তকে তিরস্কার করে বলে উঠল, এই পৃথিবীতে প্রতারকদের ঠাঁই দিয়ে সে বিদায় নেবে? একজন নারী হিসাবে এতটা দুর্বল সে? না, অর্পণা দুর্বল নয়। সে কেন মরবে? সে তো কোনো অন্যায় করেনি। সে ভালোবেসেছে, সত্যিকারের ভালোবেসেছে। তাহলে সে কেন শাস্তি পাবে? শাস্তি পাবে তো ওই প্রতারকের দল। এই সমাজে দেহের হত্যাকারীদের শাস্তি হলেও আত্মার হত্যাকারীদের শাস্তি হয় না। মন ভাঙার কোনো সাজা নেই এই মানব সভ্যতার আদালতে। অথচ মন ভাঙার যন্ত্রণাটা যে কতটা ভয়াবহ তা একমাত্র ভুক্তভোগীরাই জানে। অর্পণা মরবে না, সে শাস্তি দিবে। এই সমাজে বসবাসকারী অন্য নারীদের মতো সে চুপচাপ থাকবে না। একজন শান্ত নমনীয় মানব যখন অশান্ত হয়ে ওঠে তখন কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে আবার বুঝবে প্রতারকের দল। শাস্তি পাবে তারা। এতদিন একজন শান্ত নম্র নারীর ভালোবাসা দেখেছে, এবার এরা ঘৃণা দেখবে। অর্পণা নিজের মোবাইলটা বের করলো। আরমানের নাম্বারে কল করলো। একবার দুইবার তিনবারেও কল ধরলো না। ধরবে কীভাবে? সে হয়তো হোটেল রুমের চার দেওয়ালের ভিতরে আদিম কোনো এক খেলায় এখন মত্ত। কিন্তু আজ অর্পণাও থামবে না। একের পর এক কল করতেই লাগলো আরমানকে। একটা সময় কলটা ধরলো আরমান। বিরক্ত ভরা কণ্ঠে বলল, কী সমস্যা? এতবার কল করছো কেন? কেন, তোমাকে কি কল করতে পারি না আমি? অর্পণা শক্ত কণ্ঠে একটু দমে গেল আরমান। কণ্ঠটা নরম করে বলল, আমি ব্যস্ত ছিলাম একটু। কি কাজে এত ব্যস্ততা? এখন তো অফিসও নেই, ছুটি নিয়েছ সেখান থেকে। অফিস থেকে ছুটি নিয়েছি তাতে কি? বিয়ে আমার বুঝোই তো কত কাজ। অর্পণা তাচ্ছিল্যে হাসি হাসল। এখনও কত অভিনয়, কত মিথ্যে এ লোকের। অবশ্য আরমানের এই কথাগুলো আজ অর্পণা অনায়াসে বিশ্বাস করত, যদি না সত্যিটা সে নিজের চোখে দেখত। আরমান আর অরিনের হোটেল সম্মুখের ঘনিষ্ঠ দৃশ্যটা বেসে উঠতে চোখ মুখ শক্ত হয়ে উঠল অর্পণার। শক্ত কণ্ঠে সে বলল, এই মুহূর্তে আমার বাড়ি এসো। কেন? আসতে বলেছি তাই। বাড়িতে এত কাজ পেলে কীভাবে আসবো বলো? এত কিছু আমি শুনতে চাইছি না। 20 মিনিটের মধ্যে আমার বাড়িতে পৌঁছাবে। নয়তো তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল করতে একটা সেকেন্ডও আমার সময় লাগবে না। কথাটা বলে দপ করে কলটা কেটে দিল অর্পণা। আরমান বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলল। তবে সাথে সাথে চিন্তাটাও বাড়ল কিছুটা। অর্পণা তো কখনো এভাবে শক্ত কণ্ঠে কখনো কথা বলে না তার সাথে। বরাবরই শান্ত স্বভাবের মেয়ে সে। আর আজ এমন অশান্ত হয়ে ওঠার পিছনে কারণ কি? তবে কি গুরুতর কিছু ঘটেছে? কপালে বাজ পড়ল আরমানের। ছেলেটাকে এভাবে চিন্তিত ভঙ্গিতে দেখে তার সম্মুখে পড়ে থাকা অর্ধনগ্ন নারীটি আলতোভাবে হাত ছুঁয়ে দিল আরমানের নগ্ন বক্ষে। কামড় তো দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে জান? তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আরমানের বিরক্তি যেন বেড়ে গেল। এই মুহূর্তে অরিনের এই কামড় তো দৃষ্টিও তার কাছে বিরক্তিকর লাগছে। এমন একটা মুহূর্তে কেউ কল করে যদি কোনো পুরুষের মনোযোগ বিনষ্ট করে তবে তার বিরক্ত হওয়া কি স্বাভাবিক নয়? আরমান নিজের শরীর থেকে অরিনের হাতটা সরিয়ে দিল। এতক্ষণ অনুভূতির জোয়ারে বেশি গিয়ে শরীরে জড়ানো যে শার্টটা ফেলে দিয়েছিল মেঝেতে তা তুলে নিয়ে নগ্ন শরীরটায় জড়িয়ে নিল। তারপর অরিনের খুলে রাখা বস্ত্র ছড়িয়ে দিল তার পানে। নির্দেশে শুরু বলল, কাপড় পরে নাও। অরিন অবাক হলো। একটু আগে যে পুরুষ তার ভিতরে মাতোয়ারা হয়ে উঠেছিল মাত্র কিছু সময়ের ব্যবধানে সে তার অনুভূতি বিসর্জন দিয়ে দিল। এমন একটা মুহূর্তকে উপেক্ষা করে তাকে কাপড় পরতে বলল। অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? কে কল করেছিল যার জন্য তুমি আমাদের বিশেষ মুহূর্তকে উপেক্ষা করতেও পিছপা হচ্ছ না আরমান? আরমান বিরক্তি পরা কণ্ঠে বলল, তোমার বোন কল করে তোমাদের বাড়িতে ডাকলো আমাকে। অরিন তেতে উঠল। জাজালো কণ্ঠে বলল, বোন? কিসের বোন? আর ও ডাকলে তোমাকে যেতে হবে নাকি? তুমি আমার কাছে এসেছ, আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি। আরমান এগিয়ে এলো অরণ্যের নিকট। মেয়েটার গালে হাত রেখে নমনীয় কণ্ঠে বলল, আমাকে যেতেই হবে। ও বলেছে আমি এক্ষুনি না গেলে বিয়েটা ভেঙে দিবে। অরিন আরমানের শার্টের কলারটা খামছে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, দিলে দিক, আমি এমনিতেও চাই না তোমার সাথে ওর বিয়ে হোক। তুমি আমার, শুধু আমার।
আরমান নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা আলতোভাবে স্লাইড করতে করতে অরিনের গালে বলল, আমি তো শুধুমাত্র তোমারই জান। অর্পণাকে কেন বিয়ে করছি তা তো তুমি জানো না। আমার চাকরিটা অরিনের সুপারিশে হওয়া। তাছাড়া তোমার বোন কোম্পানির ভালো পোস্টে আছে, ব্যাংক ভর্তি করেছে টাকায়, একটা ফ্ল্যাটও কিনেছে যেখানে আমরা বিয়ের পরে থাকবো বলে ঠিক করেছি। তবে এসব কিছুই করেছে সে তার নিজের নামে। বিয়েটা হোক, সব কিছু হাতাই, তারপর না হয় ওকে ছুঁড়ে ফেলে দেবো জান, আর তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যাব। অরেন গলে গেল, মাথা রাখলো আরমানের বুকে। ছেলেটার বক্ষে নাক ঘষতে ঘষতে বলল, সত্যি বলছো তো তুমি? আরমান অভয় দিল, আদরে কণ্ঠে বলল, একদম। খানিক পরেই আরমান পৌঁছালো অর্পণার বাড়িতে। অর্পণা যেন আগে থেকে বসার কক্ষে বসেছিল আরমানের অপেক্ষায়। ছেলেটা বাড়ির ভিতর ঢুকতেই উঠে দাঁড়ালো সে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এসে গেছো তুমি আরমান? এসো এসো, বসো। আরমান এগিয়ে গিয়ে বসলো বসার কক্ষের সোফায়। অর্পণা তাকালো আরমানের ঘেমে যাওয়া মুখের দিকে। ছেলেটা তাড়াহুড়ো করে আসতে গিয়ে ঘেমে নিয়ে একদম। অর্পণা কয়েকটা টিস্যু এগিয়ে দিল আরমানের দিকে, কোমল কণ্ঠে বলল, ঘেমে গেছো একদম, মুছে নাও। আরমানও টিস্যু নিল, কপালের ঘাম মুছতে মুছতে বলল, ডেকেছো কেন? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল তো তাই। আরমান যেন আবার চরম বিরক্ত। গাম মোছা বাদ দিয়ে এসে বিরক্ত ভরা কণ্ঠে অর্পণাকে বলল, এর জন্য এতটা জরুরিভাবে আসতে বললে আমাকে? তোমাকে দেখাচ্ছে জরুরি আমার কাছে আর কী থাকতে পারে আরমান? যাক, বাদ দাও সেসব কথা। এখন বলো তো, আমি তোমাকে 20 মিনিটের মধ্যে আসতে বললাম আর তুমি 20 মিনিটের মধ্যে চলে এলে। কিন্তু আমার জানা মতে তোমার বাড়ির দূরত্ব তো আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টার। আমরা অপ্রস্তুত হলো। একটু আগে মুছে যাওয়া কপালে বিন্দু বিন্দু গাম জমতে শুরু করলো আবারও। তাড়াহুড়োতে সময়ের কথা তো একদম বলেই গিয়েছিল সে। এখন কি বলবে অর্পণাকে? মনের মধ্যে কিছু একটা ভেবে চট করে ছেলেটা বলল, আসলে আমি তোমার বাসার কাছেই ছিলাম, একটা কাজে এসেছিলাম এদিকটায়। অর্পণা অবাক হওয়ার ভান ধরল। অবাক সুরেই বলল, আমার বাসার কাছে এসে তুমি আমার সাথে দেখা না করে চলে যেতে চাইছিলে? এটা কিন্তু মোটেই ঠিক নয় আইমান। আরমান হাসল, কণ্ঠটা একটু স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আরে না, তোমার সাথে দেখা করেই যেতাম। কাজ শেষ করে কল করতাম তোমাকে, কিন্তু তার আগেই তো তুমি কল করলে। অর্পণা তাচ্ছিল্যের একটা হাসি হাসল। চোখ মেলে খানিক সময় নিয়ে দেখলো তাকে ঠকানো এক মিথ্যেবাদী পুরুষকে। হঠাৎই মেয়েটার চোখ আটকে আরমানের গলায় ভেসে ওঠা তাজা কিছু দাগে। স্পষ্ট খামচির দাগ, মনে হচ্ছে একটু আগেই দিয়েছে কেউ। অর্পণার হৃদয়ে ব্যথা জ্বর উঠল আবার। মেয়েরা যাই পারুকটা কেন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করতে পারে না কখনো। আরমান হয়তো তাকে ভালোবাসেনি, কখনো তাকে ঠকিয়েছে, কিন্তু সে তো ভালোবেসেছে। বুকের মধ্যে তীব্র দহনের আনল চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে তুলল অর্পণা। কণ্ঠে অস্থিরতার ভাব ফুটিয়ে বলল, তোমার গলায় ওটা কিসের দাগ আরমান? আরমান অপ্রস্তুত হলো আরও, কুলকুল করে গামতে শুরু করলো। কি উত্তর দিবে এখন সে? এ দাগ তো অরিনে দেওয়া। মনে মনে অরিনকে 2-4টা গালি দিল ছেলেটা। ওই মেয়েটার দাগ না বসালে তো অর্পণার এমন প্রশ্নের সম্মুখীন হতে হতো না। আচ্ছা, মেয়েটা কি এখন তাকে সন্দেহ করবে? না, অর্পণাকে কিছুতেই সন্দেহ করতে দেওয়া যাবে না। আরমান আমতা আমতা শুরু করলো। তবে সে কিছু বলার আগেও অর্পণা বলল, নিশ্চয় বিড়াল খামচি দিয়েছে তাই না তোমার ঘাড়ে? আরমান আপ্লুত হলো। যাক, তার কাজটা সহজ করে দিল অর্পণা, নয়তো সে ঠিক কী উত্তর দিবে ভেবে পাচ্ছিল না। আরমান তাল মিলালো অর্পণার কথায়, ঠোঁট টেনে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বিড়ালে দিয়েছে। মাকে কতবার বলেছি বাসায় বিড়াল পালনের দরকার নেই, কিন্তু তাও মা বিড়াল পালবেই, আর এখন তার বিড়ালের ভুক্তভোগী হতে হচ্ছে আমাকে। আরমানের কথার মধ্যে অরিন ঘরে ঢুকলো সদর দরজা দিয়ে। অর্পণা তাকালো সেদিকে। মেয়েটা ঠিক জানে আরমান এবং অরিন হোটেল থেকে একসাথেই ফিরেছে, কিন্তু কেউ যেন তাদের ধরতে না পারে, তাই একজন আগে বাড়িতে ঢুকেছে আর অন্যজন পরে। এখনও কত লুকোচুরি এদের। হাসি পেল অর্পণার, তবে হাসল না, বরং অরিনের পানে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, হাতের নখগুলো কেটে ফেলিস অরিন, বিড়ালের মতন বড় এবং সুচলো হয়ে গেছে, কারো গাড়ে বা গলায় খামচি দিলে দাগ পড়ে যাবে তো। অর্পণার হঠাৎ এমন কথায় হকচকিয়ে উঠল অরিন। আরমান দুজনেই। তার মধ্যে আরমানের অবস্থা বেশি শোচনীয়। তবে কি অর্পণা ধরে ফেলল তাদের কারসাজি? মুখটা ধড়ফড় করে উঠল আরমানের। না না, অর্পণাকে কিছুতেই তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে দেওয়া যাবে না। অর্পণা তার সোনার ডিম পাড়া হাঁস, একে ছাড়া যাবে না কখনো। অরিন তো তার কাছে জাস্ট কয়েকদিনের ফুর্তি করার বস্ত্র মাত্র। মেয়েটা নিজেই এসে ধরা দিয়েছিল তার কাছে। আরমানও ফিরায়নি, বড্ড উদার মনের মানুষ কি না। কিন্তু এই অরিনের জন্য তো তাকে অর্পণাকে হারালে চলবে না। আরমান নিজের স্বচক্ষে যুক্তি দিতে চাইল, মুখ খুলে বলল, আসলে হয়েছে কি? এটুকু বলতে তাকে থামিয়ে দিল অর্পণা। ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ, কি যেন তুমি বলেছিলে আরমান? বিড়াল তোমাকে খামচি দিয়েছে। বিড়াল থেকে সবসময় একটু দূরে থাকবে আরমান। বিড়ালটা শেষ পর্যন্ত কি করলো বলো? দেখো, যেন মনে হচ্ছে একদম কোনো নারীর বিশেষ মুহূর্তের খামচির দাগ এটা।
আরমান প্রথমে স্বস্তি পেয়েছিল অর্পণা তার কারসাজি এখনও ধরতে পারেনি ভেবে, কিন্তু শেষের কথাগুলো শুনে কেমন যেন গলা শুকিয়ে এলো। ডুব গেলে সে বলল, ছিছি, এসব কী বলছো? আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। অর্পণা হাসলো, তারপর বলল, তাই তো, আমি ছাড়া তোমার জীবনে আর নেই তো কেউ। এখন তাহলে সেই ম্যাজিক্যাল 3টা শব্দ বলে ফেলো তো। আরমান আর চোখে তাকালো অরিনের দিকে। মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে আগের স্থানেই, রক্তবর্ণ চোখ নিয়ে দেখে যাচ্ছে আরমান এবং অর্পণাকে। আরমান আমতে আমতে শুরু করলো, ইতস্ত করেই বলল, অরিন আছে, ও থাকলে কি, ছোট বোন আমার, তুমি বলো পেল। আরমান না বলে আর উপায় পেল না। তাছাড়া আসার পর থেকে যেভাবে অর্পণা প্রশ্ন করে যাচ্ছে, তাকে এই কথাটা না বলে মেয়েটার সন্দেহ আর বাড়াতে চাইল না। তপ্ত নিঃশ্বাস ফেলে আরমান বলল, আমি তোমাকে ভালোবাসি অর্পণা। এভাবে নয়, একদম অনুভূতি নিয়ে প্রথম দিনের মতো বলো। কেন, আমি এইমাত্র যেভাবে বললাম তাতে কি কোনো অনুভূতি ছিল না? আমি অনুভব করিনি। আরমান বিরক্ত হলো, তবে বিরক্তি সে আর প্রকাশ করলো না। নিজেকে দাঁতস্থ করে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি 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 তোমাকে অর্পণা, ভীষণ ভালোবাসি। অর্পণা বাঁকা হাসলো, গাড় গড়িয়ে তাকালো অরিনের দিকে। রাগে ক্ষোভে মেয়েটার মুখখানা জ্বলে উঠেছে যেন, চোখ দিয়ে মনে হচ্ছে অগ্নি বর্ষণ করবে এক্ষুনি। বিশ্বাসঘাতক বোনের এমন অবস্থা দেখে মনে মনে শান্তি পেল অর্পণা। আরমানের দিকে তাকিয়ে বলল, এবার তাহলে এসো তুমি। আরমানও আর বসলো না, সে অর্পণার সম্মুখে থেকে যত তাড়াতাড়ি যেতে পারবে ততই যেন বাসে। এমনিও মেয়েটার কতগুলো আজ কেন যেন অন্যদিনের থেকে ভিন্ন ছিল। শোনা যায় প্রিন্সেস ডায়নার স্বামী প্রিন্স চার্লস যেদিন তার পরকীয়ার কথা স্বীকার করেন ডায়নার কাছে, ডায়না সেদিন চার্লসের নিকট থেকে নিজ পরকীয়ার কথা শোনার পর ব্ল্যাক একটা গাউন পরে লন্ডনের একটি প্রোগ্রামে যান। সেই ব্ল্যাক গাউনটা রিভেন্স ড্রেস নামে পরিচিত। ডায়না সেদিন তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে নাকি বলেছিলেন, আজকে আমাকে সবচেয়ে সুন্দর লাগতে হবে, যেন আমাকে দেখে দুনিয়া বুঝতে পারে আমাকে আমার স্বামী পছন্দ করেনি। এই জন্য আমি দায়ী নই, আমি সবচেয়ে বেস্ট, এবং আমাকে হারানোর জন্য সে নিজেই দায়ী, কারণ সে আমার মতো সবচেয়ে সুন্দর নারীকে ছেড়ে অন্য কোনো নারীর কাছে গিয়েছে। এবং সেই দিন সে পার্টিতে ডায়নার রূপের ঝলকে আসলে চারপাশ আলোকিত হয়েছিল। অর্পণ অনেকটা ডায়নার দেখানো পথে অনুসরণ করলো। আজ গায়ে হলুদ যে তার, বেশ উচ্চমানের মেকআপ আর্টিস্ট ডেকে বসে পড়লো তার সম্মুখে। তারপর বলল, আমাকে আজ এত সুন্দরভাবে সাজাবেন যাতে অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর শুধুমাত্র আমার দিকেই থাকে। মেকআপ আর্টিস্ট সত্যি সুন্দর করে সাজিয়ে দিল অর্পণাকে। কাঁচা হলুদ রঙের শাড়িতে ঢেকে দিয়েছে মেয়েটার পশা দেহখানা। কাঁচা ফুলের গহনা জড়িয়েছে তার উপর, চুলগুলো আবার খোপা করে তাতেও গাজরা জড়িয়েছে। মুখে মেকআপ প্রসাধনীর সাথে গাঢ় টকটকে লিপস্টিক। যখন মেয়েটা নতুন এর উপর উপস্থিত হলো গায়ে হলুদের আসরে, তখন যেন বাচ্চা বুড়ো সকলেরই তাক লেগে গেল। সবাই যেন হা হয়ে গেল অর্পণার রূপের ঝলকানিতে। শরীরে কাঁচা ফুলের সমারোহে মেয়েটাকে ফুলপুরি থেকে কোনো অংশে কম লাগছে না। আরমান নিজেও যেন আজ দগ্ধ অর্পণার রূপের আগুনে। এতদিন ধরে মেয়েটার সাথে সম্পর্ক, অথচ মেয়েটা যে এত রূপ জানতই না সে। অবশ্য জানবে কিভাবে? মেয়েটার দিকে সে কি ভালোভাবে তাকিয়ে দেখেছে কখনো? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সম্পর্কটা রেখে গেছে। তবে না, আজ আরমান বুঝতে পেরেছে অর্পণার সাথে সম্পর্কটা তাকে দিবে। স্বার্থ তো আগেই দিয়েছে, সাথে একজন সুন্দরী স্ত্রীও দিবে। আরমান নিজের সৌভাগ্যের উপরে হাসল। ততক্ষণে অর্পণাও গিয়ে বসলো স্টেজে আরমানের পাশে। আরমান ফিরে তাকালো অর্পণার পানে, হাসি মুখে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে অর্পণা, ঠিক যেন কোনো অপ্সরী তুমি। আরমানের প্রশংসায় হাসলো অর্পণা। ছেলেটার পানে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, অরিনের থেকেও বেশি সুন্দর লাগছে আমায়। হুট করে অরিনের নামটা শুনে অপ্রস্তুত হলো আরমান। কপালে বিন্দু বিন্দু গামের অস্তিত্বে দেখা মিলল। আমতা আমতা করেই বলল, কোথায় অরিন আর কোথায় তুমি? ওর সাথে তোমার তুলনা হয় নাকি? অর্পণা হাসল, দৃঢ় গলায় বলল, ঠিক তাই। ওই যে দেখেছ অরিনের শরীরে জড়ানো আজকের লেহেঙ্গাটা, ওটা আমার টাকায় কেনা। ওর অতি আধুনিক হওয়ার জন্য পার্লারের পিছনে প্রতি মাসে যে টাকাটা খরচ হয় সবটাই কিন্তু আমার দেওয়া। ওর সকল শখ পূরণের পিছনের খরচটাও কিন্তু আমার। তুমি হঠাৎ আমাকে এসব কথা কেন বলছো? না, বিয়ের আগে আমার সম্পর্কে সবটা জানিয়ে রাখতে চাইলাম তোমার নিকট, তাই আর কি, অন্য কিছু না। লাল নীল সবুজ বাতি দ্বারা সেজে উঠেছে পুরো বাড়িময়। চারদিকে গিজ গিজ করছে জনমানবে। অর্পণা আরমানের সাথেই বসে রয়েছে বিয়ের আসরে। আর একটু পরে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। অর্পণা আজও নিজেকে ঠিক গতকালের মতোই সর্বাধিক সুন্দরভাবেই সাজিয়েছে। বিয়েতে আসা সকলেই যেন অর্পণার রূপের প্রশংসায় পঞ্চমুখ। আরমানের বাড়ি থেকে বরযাত্রী হিসাবে যারা যারা এসেছিল
তারাও সকলের প্রশংসায় ভাসিয়ে দিয়েছে আরমানকে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করে এবার আরমান তাড়া দিল বিয়ের। হাসলো অর্পণা। আরমানের পানে তাকিয়ে বলল, এত তাড়া কিসের? সবুর করো আর একটু, তোমার জন্য সারপ্রাইজ আছে। আরমান উৎসুক হলো, কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করল, কী সারপ্রাইজ? অর্পণা জবাব দিল না আরমানের প্রশ্নের উত্তর, বরং এদিক ওদিক তাকিয়ে ডাক দিল অরিনকে। ওদের সম্মুখে বিশাল এক কাপড় দেখিয়ে বলল, কাপড়টা সরিয়ে দে তো। অরিন কাপড়টা সরিয়ে দিল। তার পিছন থেকে বেরিয়ে পড়ল বিশাল এক পর্দা। সকলে উৎসুক হয়ে তাকালো সেদিকে। অর্পণা হেসে একজনকে আদেশ দিল পর্দায় কিছু দেখানোর জন্য। খানিক বাদেই পর্দায় ভেসে উঠতে শুরু করলো আরমানের সাথে অর্পণার প্রেমের শুরু থেকেই কিছু ছবি। কখনো দুজনের একসাথে হাঁটা, একসাথে রেস্টুরেন্টে খাওয়া, ফুচকা খাওয়া, ইত্যাদি ইত্যাদি। আরমান আবেগ আপ্লুত হলো। অর্পণার পানে তাকিয়ে বলল, ধন্যবাদ তোমাকে, আমাকে এতটা বিশেষ অনুভব করানোর জন্য। অর্পণা গাড় গড়িয়ে তাকালো আরমানের দিকে, একটু হেসে আবারও তাকালো পর্দার দিকে। একটু পরে পর্দায় সকলের সম্মুখে ভেসে উঠতে শুরু করলো অরিন আর আরমানের আপত্তিকর মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও ক্লিপ। হোটেল কক্ষে অরিন আর আরমানের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যগুলো। সাথে সাথে উপস্থিত সকলের চোখ বড় বড় হয়ে গেল। আরমান আর অনির অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। বিন্দু বিন্দু গামের অস্তিত্ব ঘটল তাদের কপালে। অর্পণা এগুলো পেলে কোথায়? তাদের সম্পর্কে জানলো বা কীভাবে? চারদিকে সিসি পড়ে গেল। আরমান চিৎকার করে উঠল, চিল্লিয়ে বলে উঠল, এসব মিথ্যে কথা, এসব মিথ্যে। কথাগুলো বলে আবারও ফিরে তাকালো অর্পণার দিকে। অস্থির হয়ে বলল, আমাকে ফাঁসানো হয়েছে অর্পণা, আমি এর কিছুই জানি না, আমি তো তোমাকে শুধু ভালোবাসি। অর্পণা হাসল, বসা থেকে উঠে দাঁড়িয়ে হেঁটে গেল অরিনের দিকে। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখলে অরিন, যার জন্য নিজের বোনকে, নিজের রক্তকে ঠকালি, সে আজ এখনও এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে আমাকে ভালোবাসার দাবি করছে, আর তোর বিষয়টা নিতান্তই মিথ্যে বলে কেটে পড়তে চাইছে। অরিন এক কোণে দাঁড়িয়েছিল চুপচাপ। এভাবে যে সে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি। তাছাড়া তার ব্যক্তিগত ছবিগুলোও তো এখন জনসমক্ষে। অপমানের লজ্জায় বাঁক হারিয়ে নিশ্চুপ ছিল সে। অবশ্য সেই বা কী বলবে? এসব দৃশ্যের পর আর কি বলার থাকতে পারে তার নিজের সপক্ষে? হাজার হলেও তো সে একটা মেয়ে। অর্পণা মৃদু ধাক্কা দিল অরিনকে। শক্ত কণ্ঠে বলল, কেন ঠকালি আমাকে? কি ক্ষতি করেছিলাম আমি তোর? অরিন হয়তো মুখ খুলতে চাইল, কিন্তু তার আগে আরমান উঠে দাঁড়ালো, ছুটে গেল অর্পণার কাছে। ব্যগ্র কণ্ঠেই বলল, ও মিথ্যে বলছে অর্পণা, এসব ওর কারসাজি। বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে আজকাল সবই সম্ভব। ও নিশ্চয়ই প্রযুক্তির সাহায্যে অন্য কারোর সাথে এসব করে সেখানে আমার মুখ বসিয়ে দিয়েছে। এবার আর চুপ থাকতে পারল না অরিন। এতদিন সম্পর্ক রেখে তার সব কিছু কেড়ে নিয়ে এখন বড়া সমাজে তাকে অস্বীকার করছে, আবার বলছে অন্য কারো কাছে এসে নিজের ইজ্জত বিসর্জন দিয়ে তাকে ফাঁসাচ্ছে। ছি! অরিন ফুঁসে উঠল, শক্ত কণ্ঠে বলল, এসব সত্যি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। না মিথ্যে, ও মিথ্যে কথা বলছে সব। অরিন, তুমি কেন নিজের বোনের বিয়ে ভাঙার জন্য এসব কথা বলছো? ছি ছি, তোমার কাছ থেকে আমি কখনো এসব আশা করিনি। আরমান চিল্লিয়ে উঠে বলল কথাগুলো। অরিন যেন ফুঁসে উঠল আরও বেশি। আরমানের গলা চেপে ধরে বলল, কোনটা মিথ্যে? আমাদের ভালোবাসার মুহূর্তগুলো, নাকি আমাদের হোটেলে কাটানো মুহূর্তগুলো? এই তুমি তুমি আমাকে দিনের পর দিন ভোগ করেছ, আর এখন বলছো আমি মিথ্যে? আমি তোমাকে ফাঁসাচ্ছি? আরমান অরিনকে ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তেজি কণ্ঠে বলল, আমি তোমাকে নিয়ে গেছি, না তুমি আমাকে বারবার সিডিউস করেছো, হোটেলে যেতে বাধ্য করেছ? ভুলে যেও না, আমি তোমার কাছে আগে আসিনি, বরং তুমিই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে আগে গিয়েছিলে। অর্পণা হাসল, আরমানের দিকে তাকিয়ে বলল, একটু আগে না বললে সব মিথ্যে? আমার বোন তোমাকে ফাঁসিয়েছে? আরমান হকচকালো, এভাবে রাগের মাথায় যে সব বলে ফেলল, এবার তো ফেঁসে গেল। না না, এভাবে অর্পণাকে হারিয়ে যেতে দিবে না সে। অর্পণাকে হারালে তার সব কিছুই হারিয়ে যাবে। আরমান ব্যস্ত হয়ে হাত ধরল অর্পণার। বোঝানোর ভঙ্গিতে বলল, আসলে আমি বুঝতে পারিনি এই মেয়েটা কিভাবে যেন ওর ফাঁদে আমাকে ফেলেছিল। নয়তো আমি তো তোমাকে ভালোবাসি বলো, সেখানে ওর কাছে কেন যাব? অর্পণা আরমানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তীব্র কোদে ঠাস করে একটা থাপ্পড় মারল আরমানের গালে। অগ্নিজড়া কণ্ঠেই বলল, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হলো কি করে তোমার ওই অপবিত্র হাত দ্বারা আমাকে স্পর্শ করার? আরমান গালে হাত দিল। ভিতরে ভিতরে তীব্র ক্রোধে ফেটে পড়লে অর্পণাকে পাওয়ার আশায় হজম করে নিল সব। বেহায়ার মতো আবারও হাত ধরে অনুনয় করতে গিয়েছিল অর্পণাকে। ঠিক তখনই তার গালে আবারও সজোরে থাপ্পড় পড়ল।
তবে এবার কোনো শক্তপোক্ত পুরুষালী হাতের থাপ্পড়। তার গালে হাত দিয়ে থাপ্পড়দাতার পানে তাকালো। চোখে পড়ল অর্পণার বাবা আমজাদ হোসেন আর মাকে। লোকটা তখন পর্দার মেয়ে আর মেয়ে জামাইয়ের প্রেমময় মুহূর্তগুলো দেখে একটু কেটে পড়েছিল। এমন বড়া সমাজে মেয়ের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখার নিশ্চয়ই কাম্য নয়, কিন্তু তারপর যে এত কিছু ঘটে যাবে তিনি ভাবতেই পারেননি। আমজাদ হোসেন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছেন তার পানে। আরমান একটু সাহস করে পা ধরতে গেলে আমজাদ হোসেনের পা ধরে বলল, আমি ভুল করে ফেলেছি বাবা, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমজাদ হোসেন এক প্রকার লাথি মেরে নিজের পা থেকে সরিয়ে দিল আরমানকে। কঠিন কণ্ঠে বলল, তুই ভাবলি কি করে তোর মতো একটা ছেলেকে আমি মাফ করে দিব আর আমার মেয়েকে বিয়ে দিব? কথাটা বলেই আমজাদ হোসেন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো অরিনের দিকে। শক্ত কণ্ঠেই বলল, আর ও আমার মেয়ে কখনোই না। ওর মতন দুশ্চরিত্রে কেউ আমার মেয়ে হতেই পারে না। তোকে আজ এই মুহূর্তে সকলের সম্মুখে আমি তেজ্যকন্যা করলাম। অরেন চমকে গেল, দৌড়ে এলো বাবার দিকে, ডুকরে কেঁদে উঠে বলল, তুমি আমার সাথে এমন করতে পারো না বাবা, প্লিজ বাবা, তুমি আমাকে তেজ্য করো না। আমজাদ হোসেন ক্ষিপ্ত হলেন আরও বেশি। ক্ষিপ্ত কণ্ঠে বললেন, বাবা? কিসের বাবা? তোর মতো মেয়ের মুখে বাবা ডাক শোনা থেকে আমার মৃত্যুই ভালো ছিল বাবা। অরিনের আকুতি ভরা কণ্ঠস্বর উপেক্ষা করলেন আমজাদ হোসেন। তিনি হেঁটে গেলেন অর্পণার মাথায়। মেয়েটা কেমন নির্জীব পাথরের মতো হয়ে দেখছে সবটা। কেউ বুঝুক আর নাই বা বুঝুক, বাবা হয়ে আমজাদ হোসেন ঠিকই বুঝতে পারলেন মেয়ের হৃদয়ে হয়ে ওঠা ঢেউ। অর্পণার মাথায় হাত রাখলেন তিনি। শান্ত কণ্ঠে বললেন, তুই চিন্তা করিস না মা, আমি এখনই এই আসরেই ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। অর্পণা তাকালো বাবার দিকে, ছলছল নয়নে ওষ্ঠের কোণে হাসি ফুটিয়ে তুলল। তারপর বলল, বিয়ে ভেঙেছে বলেই কি এই আসরেই বিয়ে করতে হবে নাকি আমার বাবা? যাক না কিছু বছর, নিজেকে গুছিয়ে নেই, আর একটু মানুষ চিনতে শিখি, তারপর না হয় আবার ভাববো বিয়ের কথা। এটুকু বলেই থামলো মেয়েটা। তারপর আবার বলল, আজ এই আসরে না হয় তোমার ছোটো মেয়ে আর আরমানের বিয়েটাই দিয়ে দাও। আরমান বিয়ে করতে চাইল নরেনকে, কিন্তু এত প্রমাণের পর বিয়ে না করেও কোনো উপায় তো নেই। অর্পণা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিল আরমান আর অরেনের। বিয়েটা শেষ হতে বাঁকা হাসলো অর্পণা। আরমানের পানে তাকিয়ে বলল, এতগুলো দিন আমার সাথে প্রেমের অভিনয় করলে, আমার বোনের সাথে মিলে আমার সাথে প্রতারণা করলে, তোমার এই প্রতারণার জন্য একটা উপহার আছে আমার তরফ থেকে তোমার জন্য। আরমান ভয় পেয়ে গেল। অর্পণা আবার কী উপহার দিবে তাকে? জীবনে কম পাপ তো সে করেনি। অর্পণা আর অরিনকে ছাড়াও একাধিক সম্পর্কে জড়িয়েছিল সে। ছেলেটা বয়ার্ত কণ্ঠেই বলল, কি? অর্পণা শাড়ির আঁচল থেকে একটা কাগজ বের করে দিল আরমানের দিকে। সাহসই বলল, অনেক দিন থেকে অফিসের মালিক তোমাকে চাকরি থেকে বের করে দিতে চেয়েছিল। এতদিন শুধুমাত্র আমার সুপারিশে দেয়নি, আর এখন আবার আমার সুপারিশে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আরমান আতঙ্কিত হয়ে যায়। এই মুহূর্তে চাকরি হারালে সে কোথায় যাবে? হুট করে চাকরি কোথায় পাবে? নিজের চাকরি বাঁচাতে অন্য পন্থা অবলম্বন করতে চাইল আরমান। অরিনকে কাজে লাগিয়ে দিয়ে বলল, তুমি এটা করতে পারো না অর্পণা। আমি তোমার বোনকে বিয়ে করেছি, আমার চাকরি গেলে তোমার বোনই না খেয়ে মরবে। সাথে সাথে হু হু করে হেসে উঠল অর্পণা। হেসে বলল, কে বোন? দুঃখিত, আমার কোনো বোন নেই। আর একটা কথা মনে রেখো, তোমায় ভালোবেসে যদি আমি তোমার জীবন সাজিয়ে দিতে পারি, তবে আবার তোমায় ঘৃণা করে তোমার জীবনও কেড়ে নিতে পারি। এই তো সামান্য চাকরি মাত্র। কথাটা বলে চোখ মুখ শক্ত করল অর্পণা। কঠিন কণ্ঠে বলল, এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আরমান। আমি তোমাদের দুজনের মুখও দর্শন করতে চাই না আর। আরমান দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অপমান সহ্য করতে পারল না। অরিনকে সাথে নেওয়ার ইচ্ছে না থাকলেও নিয়ে গেল। অর্পণার ইচ্ছে দিল। বিয়ের পরে শুধুমাত্র সে আর আরমান একই গাড়িতে যাবে, তেমন প্রস্তুতি নিয়েই এসেছিল সে। মোট 5টা গাড়ি এনেছিল তারা। বাকি 4টায় বরযাত্রীতে আসা সকলেই বসলো, আর অন্যটায় আরমান আর অরিন শুধু। মাঝপথে গিয়ে কী যেন হলো জানা নেই। বরযাত্রীদের বাকি গাড়িগুলো ঠিক থাকলেও আরমানের গাড়িটা দুর্ঘটনাবশত ব্রেক ফেল করে পড়ল খাদে। গুরুতর আহত হলো আরমান আর অরিন। সময় নিয়ে দুজন সুস্থ হলেও আরমানের দুটো পায়ে কেটে ফেলা হলো সেই দিনের দুর্ঘটনায়। আর অরিনের গায়ে লাগলো অপায়া অলক্ষিত তকমা। সে তকমা নিয়ে দাসীর মতো দিনের পর দিন পড়ে থাকতে হচ্ছে শ্বশুরবাড়ি নামক জেলখানায়। উঠতে বসতে কথা শুনতে হচ্ছে শ্বশুরবাড়ির ছোট বড় সকলের। আচ্ছা, সেদিনের গাড়ি ব্রেক ফেল করে খাদে কি সত্যি দুর্ঘটনাবশত পড়েছিল, নাকি কেউ প্রতারকদের কঠিন সাজা হিসাবে ইচ্ছাকৃতভাবে গাড়ির ব্রেক ফেল করিয়ে রেখেছিল? তো ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন।
প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।